রাধে রাধে। বিষ্ণুপুরের আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। প্রথম ব্লগে যেরকম ছিল কোন ট্রেনে গেছি, কিভাবে গেছি, কোথায় থেকেছি, এই সমস্ত ডিটেলসগুলো এই ব্লগে কিন্তু অ্যাজ প্রমিসড নিয়ে চলে এসেছি। কোথায় কোথায় আমরা বেসিক্যালি ঘুরেছিলাম, তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। লাঞ্চের পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের রাসমঞ্চ, সেখানেই যাব। আমাদের হোটেল থেকে জায়গাটা ভীষণ কাছে, একদমই বেশি ডিস্টেন্স নয়, 2-3 মিনিটের ডিস্টেন্স, অলমোস্ট পৌঁছে গেছি। রাসমঞ্চের সামনে যখন এসে দাঁড়ালাম, সত্যিই চোখ ধাঁধিয়ে গেছিল এই সুবৃহৎ স্থাপত্যটি দেখে। রাজা হাম্বিরের তত্ত্বাবধানে 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি স্থাপনা করা হয় এবং বাংলার ইতিহাসে এটি হচ্ছে বাংলার প্রাচীনতম টেরাকোটার মন্দির। কথিত আছে আগেকার দিনে রাসের উৎসবের সময় বাকি সমস্ত মন্দির থেকে মদনমোহন, রায়গোপাল এদের সবাইকে নিয়ে আসা হতো এবং এই মন্দিরেই রেখে দেওয়া হতো। সামনে রয়েছে এক সুবৃহৎ এই বাগানটি, দেখে চোখ মন একেবারে জুড়িয়ে গেছে। রাসমঞ্চের স্থাপত্যশিল্পে যেমন রয়েছে অগুন্তি খিলান দরওয়াজার আলো আধারির খেলা, ঠিক তেমনি মদনমোহন মন্দিরে পৌঁছে দেখি সেখানে রয়েছে ইতিহাস এবং পুরাণের গল্পগাথা তার প্রতিটি ছত্রে ছত্রে। মলভূমের রাজা দুর্জন সিংহর হাত ধরে 1694 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপিত হয় এবং রাধা মাধবের বিগ্রহ দেখে সত্যি মনটা একেবারে ভরে ওঠে। এই মন্দিরে দেখতেই পাচ্ছেন রয়েছে কৃষ্ণের দশাবতার, কৃষ্ণলীলার বহু কার্ভিংস, এবং সত্যি বলতে এই জিনিস যে বাংলার বুকে আজও রয়েছে তা দেখে একেবারে অন্য রকম একটা ফিলিংস হয়, যেটা হয়তো ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব নয়। চাক্ষুষ দর্শনেই মন শান্ত হয় এবং সেটাই আমাদের ক্ষেত্রে হয়েছে। আমরা সাধারণত বহু ব্যয় করে বহুদিনের প্ল্যানিং করে কিছু কিছু জায়গায় ঘুরতে যাই, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও, এবং অনেক জিনিস জানতেও পারি, দেখতেও পারি। কিন্তু বাংলার মধ্যে জলজল করে যে এত রয়েছে, এত ঐতিহ্য, এত ঐতিহাসিক এবং এত পুরনো, এত সুন্দর কিছু দেখার জায়গা, সেগুলোই হয়তো আমরা উপেক্ষা করে চলে যাই। তো আমার মনে হয় আমাদের আরও একটু উন্মাদনার সাথে, আরও একটু উৎসাহের সাথে এই জায়গাগুলোয় ফিরে আসা উচিত এবং তুলে ধরা উচিত বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস এবং বাংলার গৌরবকে। চলুন এবার আপনাদের ঘুরে দেখাই এই চালা স্টাইলের জোড় বাংলা মন্দির, যেটা 1655 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহর দ্বারা নির্মিত হয়। কৃষ্ণ রায়ের, এবং এইটা হচ্ছে দুটো বাড়ি জোড়া, তাই জন্য এটার এরকম নাম। টেরাকোটা স্থাপত্যের বিশেষ নিদর্শন এই মন্দিরটি, কিন্তু গর্ভগৃহ এবং মণ্ডপ একেবারেই আলাদা দুটো বিল্ডিং, এবং এটাই কানেক্টেড রয়েছে চালার মাধ্যমে। এরপরে আরও একটা স্থাপত্য দর্শন করার পর আমরা চলে গেছিলাম নদীর বুকে, এবং সেখানে কিছুটা সময় স্পেন্ড করে আমরা চলে এসেছিলাম সন্ধ্যাবেলা হোটেলে। আর্লি ডিনার শেষ করে নিয়েছিলাম এবং তার সাথে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, যেটা ওই ব্লগে দেখতে পাবে, আগের ব্লগে। এবং এখানে আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল, ওয়েল লিট আপ প্লেস ছিল, এবং এখানে আমরা ক্যাপচার্স নিয়েছিলাম কিছু ভিডিওস এবং ফটোস, যেটা তোমাদেরকে হয়তো কোনো শর্ট ভিডিওতে, ইউটিউব শর্ট ভিডিওতে শেয়ার করব। এবং হোটেলের ব্যাপারে বা এই পুরো এরিয়ার ব্যাপারে, বিষ্ণুপুরের ব্যাপারে আরও যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, অবভিয়াসলি তোমরা পোস্ট করতে পারো, এবং আমি আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বিষ্ণুপুরের আগের ভিডিওটাও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে বা জানতে সুবিধা হয়। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গিয়ে আমরা জানোই পুলে গেছিলাম, তো তার আগে আমরা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, এবং এখানে ওদের তরফ থেকে একটা ছোট্ট টেরাকোটার শঙ্খ ওরা দিয়ে দিয়েছিল, তো সেটা হোটেলের ফর্মালিটিস শেষ করে চেক আউট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। বেশ অনেকটা হাতে সময় আছে এবং টাইমটা হয়েছে অ্যারাউন্ড 11:40. So we have near about 6 hours time left for us to catch the train to go to Kolkata. So সেই জন্য আমরা একটু শপিং করবো, তারপরে আরও টুকিটাকি কামান হ্যাঁ টুকিটাকি আরও কিছু জিনিস দেখবো, এবং খুব ভালো একটা জায়গায় খেতে যাবো, বেশ পপুলার অ্যান্ড ফেমাস এখানকার, তো সব দেখতে পাবে। স্টে টিউনড।
এর আগের দিন সন্ধ্যাবেলা পোড়ামাটির হাটে পৌঁছে গিয়ে টাইমিংগুলো জেনে নিয়েছিলাম, কিন্তু আমরা একটু সকাল সকাল যাওয়ায় খুব বেশি কেনাকাটির অপশন পাইনি। তোমরা গেলে বিকেল বা সন্ধ্যাবেলার পর যেও জমজমাট মার্কেটটা পাবে এবং অনেক বেশি অপশনস পাবে কেনাকাটি করার জন্য। লাঞ্চের আগে আমাদের হাতে ছিল আরও কিছুটা সময়, তো তাই জন্য এখানকার কিছু নদীর আশপাশ দিয়ে আমরা টোটো দাদাকে নিয়ে যেতে বলেছিলাম এবং আরও কিছু ছোটোখাটো স্পটস দেখে নিয়েছিলাম, যেগুলো অতটা ক্যাপচার করতে পারিনি বড় ব্লগে, কিন্তু ছোট ব্লগে অবশ্যই আসবে। আসলে কিছুই না, জীবনের মূল স্রোতে ফিরে যাওয়ার আগে, ইটকাট পাথরের জঙ্গলে আবার ফিরে যাওয়ার আগে দুদিনের একটা শান্তির নিঃশ্বাস নিয়ে নেওয়ার জন্যই এরকম ছোটোখাটো গেটআপগুলো ভীষণ দরকার। তো তোমরাও যদি চাও মন ভোলাতে, নিজের মনকে শান্ত করতে এবং আনন্দে ফুরফুর করতে, অতি অবশ্যই একবার হলেও এরকম কোনো জায়গায় 2-1 দিনের জন্য অবশ্যই ঘুরে এসো।